সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্ট লাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। রুশদ, আপনাকে স্বাগত। রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। সাবেক সাধারণ সম্পাদক। হ্যাঁ, ঠিক আছে। প্রিন্স, আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেকগুলো বিষয়, অনেকগুলা এন্তার সমস্যা সামনে এসছে আলোচনার জন্য। এর মধ্যে নতুন সরকারের 6 মাস হয়ে গেল। এই 6 মাস কেমন ছিল, পরবর্তী 6 মাস কেমন হবে, এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন, আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে আমরা কোথায় আছি, অথবা হিল ট্যাক্স থেকে কেন্দ্র করে ওই অঞ্চলে যে যা যা হচ্ছে, এটাও একটা আলোচনার বিষয়। সব মিলিয়ে শেষ দিকে হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কটা একদম তলানিতে চলে গেছে। এই সব মিলিয়ে মোটা দাগে আপনি কীভাবে দেখছেন? আপনি বাংলাদেশের বর্তমান সরকার তো একটা নির্বাচিত সরকার। দীর্ঘদিন পর আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, এটাতে কোনো তো সন্দেহ নেই। আমাদের জনগণের সমর্থন এখনো এই সরকারের প্রতি আছে। বিভিন্ন অভিযোগ আছে, আমি যেটাকে বলি উদারনৈতিক অদক্ষতাতে এই সরকার ভরা। এটা লুকানো যাবে না, বিভিন্ন অদক্ষতা এর মধ্যেই সরকার প্রকাশ করেছে। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই স্বতন্ত্র পররাষ্ট্রনীতি তারা বজায় রাখার চেষ্টা করছেন দীর্ঘদিন পর। এবং এটা বাংলাদেশের মানুষ আপনার যেটাকে পপুলিজম বলে বা যাই বলেন আপনি, এগুলোকে সমর্থন করছে, অন্যান্য দলরাও সমর্থন করছে। কিন্তু যেই বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন পৃথিবীতে তো অনেকগুলি ঘটনা ঘটছে যেগুলোর বাইরে তো আমরা নই। আমরা তো জ্বালানি সংকট মোকাবেলা করছি, এর বাইরে তো যেতে পারছি না। অর্থনৈতিক সংকট তো এই কারণেই সৃষ্টি হচ্ছে, সাপ্লাই চেন ভেঙে যাচ্ছে। তারপরে আন্তর্জাতিক সম্পর্কগুলো রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। আপনার মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করেই আপনি একটা জিনিস দেখেন যে সেখানে কতগুলো ঘটনা একসাথে ঘটছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আপনার এখন যে রাইট অ্যাট দিস মোমেন্ট তাদের প্রেসিডেন্ট ওমানেও যেটা তাদের একটা বন্ধুরাষ্ট্র, সেখানে বোমা মারার হুমকিও দিচ্ছেন। একই সাথে আবার যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, কৌশলগত বিভিন্ন পরিস্থিতি, এগুলার কিন্তু কেন্দ্রবিন্দু আস্তে আস্তে সরে আপনার বে অফ বেঙ্গল এই এলাকা, মালাক্কা এবং সাউথ চায়নার দিকে যাচ্ছে, প্যাসিফিকের দিকে যাচ্ছে। এই জিনিসগুলো আমি বলছি না, এই জিনিসগুলো মার্কিনিরাই বলছেন যে তাদের এই দৃষ্টিটা আস্তে আস্তে মধ্যপ্রাচ্য থেকে এদিকে সরে যাচ্ছে। সুতরাং আমরাও একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এসছি। এখন সেটাকে তো বোঝার ব্যাপার যে রাজনীতির সাথে কৌশলগত বিষয় থাকে, এবং বাংলাদেশ ভূরাজনৈতিকগতভাবে ভূকৌশলগতভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, যেটাকে বলা হয় চোকিং পয়েন্ট। মালাক্কার পরেই আমরা। কিন্তু আমরা কি আমাদের প্রতিরক্ষা নীতি বলেন, আমাদের কূটনীতি বলেন বা রাজনীতি বলেন, সেখানে কি সেই জিনিসগুলোকে খেলার মতো, বোঝার মতো সেই অবস্থায় আছি কিনা বা খেলতে পারছি কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি জাতিকে তো অন্ধ করে রাখছেন। সেটা তো ওই যে আমি বললাম উদারনৈতিক অদক্ষতা। এখন আপনি তো এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক, আমরা এমন অবস্থা দেখছি যে একজনের কাছে রিচ করা, আমরা যাদেরকে দীর্ঘদিন ধরে চিনি, আমাদেরও হয়তো সহকর্মী ছিলেন, আপনার অধীনেই হয়তো কাজ করেছেন এমন কোনো সহকর্মী, তাদেরকেও আপনি হয়তো রিচ করতে পারবেন না। এবং এমন অনেক কথাবার্তা আমরা শুনি যেগুলো প্রায়োরিটিতে সামনে আসে না। বাংলাদেশ একটা বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে একটা সংকটময় পরিস্থিতি অলরেডি ডক্টর ইউনূসের সময় পার করেছে। সেখানে মব কালচার তৈরি হয়েছে, আপনার উগ্রবাদের বিস্তার ঘটেছে, আপনার অনিশ্চয়তা তৈরি হয়েছে, অনেক কিছুই সেখানে হয়েছে। আন্তঃরাষ্ট্র সম্পর্কের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। তারপরে যখন একটা সরকার এসছে, এর সাথে সাথে শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তা আপনাকে সভাপতি ধরে নিতে হবে আপনার প্রায়োরিটি কোনটা। জ্বালানি নিরাপত্তা, জ্বালানি নীতিমালা। সেখানে আমরা কি দেখলাম যে আপনি প্রায়োরিটি বেস যাচ্ছে, প্রায়োরিটিগুলো যাচ্ছে অন্যদিকে, যেগুলো হচ্ছে অনেকটা আপনি বলতে পারেন যে পপুলিস্ট কিছু জিনিসকে সামনে আনা হচ্ছে। সেগুলোকে ঠিক আছে, সেগুলো রাজনীতির জন্য আসে, কিন্তু এর মধ্যে আপনি কি দেখলেন যে এই যে এলএনজি টার্মিনালটা পুড়ে গেল, বাংলাদেশের একটাই এলএনজি টার্মিনাল, আমাদের কিন্তু সেটা নিরাপত্তার কোনো খবর ছিল না। আমাদের যে এই যে পুলিশের অবকাঠামো যে ভেঙে পড়েছে, সেটাকে যে দ্রুত এই 6 মাসের মধ্যে আমরা কতটুকু ঠিক করতে পেরেছি আপনিও জানেন, আমিও জানি। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাপনা, গোয়েন্দা সংস্থাগুলা, এগুলা কাজ করছে না ঠিক মতো। তার কারণ আমরা কিছুই করিনি এই গত 2 বছর, আর 6 মাসে আমরা কিছু করতে পারতাম, সেটাও আমরা হাত দিইনি। এখন আমরা কি দেখছি যে বিভিন্ন জায়গায় কি বোমা পাওয়া যাচ্ছে, আপনি কোনো জায়গায় বোমা
ফুটেও যাচ্ছে প্রেসার কুকার থেকে, তার মানে কেউ না কেউ তো এগুলো করাচ্ছে। এবং এটা একটা তো আর বানায় নাই, বানাইতেছে তো অনেক অনেক। এখন তাহলে আমরা এগুলো ঠিক মতো ট্যাকেল করতে পারছি না। এর মধ্যে আসলো আপনার ভারতের এই বিষয়টা। এখন ভারতের এই বিষয়টাকে আপনি মানে এটাকে তো দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে আপনি যদি এটাকে রাজনৈতিকভাবে সরকার যেটা দেখছেন সেটা রাজনৈতিকভাবে আপনার কথা বলছেন বা সেই বিষয়ে বিবৃতি দেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে পর্দার আড়ালে কি হচ্ছে। কূটনীতিতে অনেক কিছুই তো পর্দার আড়ালে হয়। কূটনীতিতে বলাই হয় যে আপনার যেমন একটা আপনাকে যদি একটা মানে একটা কোড বলি, one of the hardest things about diplomacy is to put yourself into someone else's shoes without compromising your own principles. এটা বলেছিলেন কন্ডোলিজা রাইস। তো এখন আমরা কি এই একটা উদাহরণ নিলাম, এবং তো আরও দেওয়া যায়। আপনিও জানেন, আপনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন। তা আমরা কোনটা ফলো করছি? আপনি যেটা বলছেন যে সবাইকে ডাকছে বা সংশ্লিষ্ট সবাইকে ডাকছে কিনা, মতামত নিচ্ছি কিনা, সেটার কথা আপনি বাদই দেন। হ্যাঁ, আমরা ভারতকে কতগুলো দাবি দিয়েছি, সেগুলো সে মানছে না বলে আমরা বলা হচ্ছে যে আমরা আমাদের প্রধানমন্ত্রী যাবেন না। এখন ভারতীয়রাও কি করছে? তারা কিন্তু সরাসরি না বলে যেটা করছে আপনি লক্ষ্য করেন যে তাদের সাবেক কূটনীতিক দিয়ে বলাচ্ছে যে যোগাযোগ বন্ধ করে দিব। তাদের সিনিয়র সাংবাদিকদেরকে দিয়ে বলাচ্ছে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হলে আমরা মেনে নিব না। তারা ফলো করছে মানে কূটনীতির যেটা স্বীকৃত প্যাটার্ন যেটা হয় সেটা, আর আমরা ফলো করছি হচ্ছে চাচা ছোলা প্যাটার্ন। আমরাও কি আপনাকে দিয়ে বলাতে পারতাম, একটা কলাম লেখাতে পারতাম, বলাতে পারতাম, উনি একটা পারতেন, আমি একটা পারতাম, সাবেক সচিব মানে পররাষ্ট্র সচিবটা যেটা করতে পারতেন, আপনি যেটা বলছিলেন তখন আর কি, তো সেগুলো তো আমরা করতে পারতাম। আমরা যাচ্ছি ডিরেক্ট ওয়েতে। এখন এটা কেন আমি তো বলতে পারবো না, তবে আমার একটা ধারণা হয়, যেটা আমি মনে করি যে এই যে সম্প্রতি আপনার বিশ্ব পরিস্থিতি যে চেঞ্জ হচ্ছে, অকস্মাৎ কিছু জিনিস ঘটছে আর কি, সেখানে এই আপনার পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কি যে সামরিক জোটটা হয়েছে, এই সামরিক জোটটাকে আপনার খুব সিরিয়াসলি নিচ্ছে ভারতের যেমন মানে যারা সিনিয়র জেনারেল আছেন, রিটায়ার্ড বা বিশ্লেষক, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব মানে আতঙ্কিত স্বরে লিখছেন। আমি ওইভাবে ভাষাতেই বলছি। যেমন জেনারেল মানে বক্সি, গগনদীপ বক্সি, যাকে প্রায় ভারতীয় টেলিভিশনে দেখা যায়, এবং উনি একজন নীতি নির্ধারকদের একজন, মানে ওনাদের ডিফেন্স পলিসি। তো উনি কিন্তু একদম সরাসরি বলে দিচ্ছেন যে এইটা ভারতের নিরাপত্তাকে ব্যাহত করবে এবং এটাতে অন্য কাউকে আমরা ঘেঁষতে দিব না। এই কথাগুলো ওনারা বলছেন। এবং এই তিন দেশীয় এই বিষয়টাকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। তো সুতরাং ভারতও আননাপ্ট হচ্ছে। তো তারা চাইবে বাংলাদেশকে যেভাবে হোক এখান থেকে বাইরে রাখতে, কারণ বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং বাংলাদেশেরও একটা সামরিক পোটেনশিয়াল আছে মানে বর্তমান প্রেক্ষিতে। আপনার কাছে আসছি পরে। প্রিন্স, আপনি কি দেখেন, আপনার ভাবনায় কি? না, আপনাকে ধন্যবাদ। একটা তো হচ্ছে যে আমরা যে পরিস্থিতিতে আছি, বিবেচনাটা একটু পরিস্থিতি বিবেচনা করতে হবে। আমার বিবেচনা প্রথম সেইটা খুব ছোট করে বললে এইটাই যে ধরেন আমরা একটা সংকটের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সময়ে যে পার করলাম, তারপরে মানুষ কিন্তু মনে করেছিল যে নির্বাচিত সরকার আসার পরে আমরা একটা স্বস্তি পাবো। তা সুতরাং সরকার হয়তো বা ঠিক আছে একটু দম নেওয়ার সময় নেওয়ার পরে সে দেখতে চায়। তা সেই সংকটের সময়ে সময়ে ভূ রাজনীতির একটা বিরাট সংকটপূর্ণ জায়গা আমরা অতিক্রম করছি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং উনি তো সর্বশেষ যে মক্কা চুক্তির কথা যেটা বললেন, অন্য আমাদের এই অঞ্চলের বাদ দিও, তাহলে সেই জায়গায় আমাদের সরকারকে অন্ততপক্ষে দম নেওয়ার সময় জনগণের স্বার্থ যেমন দেখছে এবং জনগণকে জিনিসটা জানিয়েই সব কাজ করছে, সেই জায়গাটা না থাকলে ভবিষ্যতে আমরা বড় আরও সংকটে পড়ব কিনা সেই উদ্বিগ্নটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে একটু সচেতন মানুষের মধ্যে। এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা যে যত কথাই বলি না কেন, বাস্তবে তো একটা অর্থনৈতিক ক্রাইসিস অতিক্রম করছি, সেটা তো সংকট অতিক্রম করতে পারিনি। এক রিজার্ভ আছে ঠিকই, আমরা বুঝলাম, কিন্তু এই সংকট নানা কারণে, এটা আমাদের কারণে না, ইন্টারন্যাশনাল নানা কারণে হয়তো আরও দীর্ঘায়িত হতে পারে। তা সেই জায়গায় দম নেওয়ার জন্যে আমাদের বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র, তার সাথে আমাদের স্বার্থ রক্ষা করেই যে সম্পর্কের জায়গাটা না থাকলে অনেক সময় আমরা সংকটে পড়তে পারি। সেই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি, নিজেও যদি বলেন রাজনৈতিক কর্মী হিসেবে, যে কি হচ্ছে সবই তো জানি না,
বুঝতে পারি না, এটা তো একটা বড় সংকট। আর একটা তো এটা আমরা প্রত্যাশা করি, কি হচ্ছে না হচ্ছে, সরকার তো ঠিক আছে আমাদেরকে না জানালো, অন্যদেরকে জানাক, মানে তাদের এমনকি তার দলও জানে কিনা আমার সন্দেহ হতো, কারণ আমাদের সাথে যখন কথা হয় মানে দলগতভাবে, যেটাই কথা জানি না আমাদের ভাই কে কিভাবে নেবে। আমি যেটা আওয়ামী লীগকে নয় ক্ষমতায় আসার পরে প্রথম নির্বাচনের আগে যে তাদের যখন দেখছি দল নামে কিছু ছিল না, এবং দলের অন্য নেতারা দেখা হলো বলতো কিছুই জানি না, আর এখন তো ওই দলের নেতারাও বলে, আমি জানি না তাদের অন্য কমিটি মিটিংও হয় কিনা, আমি যদিও ওই দল নিয়ে আমি হস্তক্ষেপ করছি না, কিন্তু বলতে চাচ্ছি যে জনগণকে আপনি একদিকে অন্ধকারে রাখছেন, কি হচ্ছেন করছেন না, আবার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা আপনি মিট করতে পারছেন না, তখন তো এই সংকটই হবে। ভারতের সাথে হ্যাঁ নিঃসন্দেহে আমরা জানি দীর্ঘ দিনে কী ভূমিকা রেখেছে, আমরা আমাদের স্বার্থ সংরক্ষণ ছাড়া আগাবো না, কিন্তু আমি একদিকে একেবারে স্ট্রেট কাট একটা পজিশন নিলাম, আবার ডিজেলের জন্য কথা বলছি, কাঁচামরিচের জন্য কথা বলছি, তো মানুষ তো বুঝতে পারছে না যে বিষয়টা কি। সুতরাং আসলে একটা সংকটপূর্ণ জায়গার মধ্যে আছি, এবং ভূরাজনৈতিক কারণে আরেকটা কথা একটু বলতেই হয়, সেটা হচ্ছে আমরা তো দেখছি যে এইখানে চীন, এই যে আমাদের প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়ায় আসার পরে চীনে যেটা গেলেন, চীন তো তারা করিডোর টরিডোর ওইটা নিয়েই সবচেয়ে বেশি উৎসাহী। আমাদের নগদ প্রাপ্তির জায়গা যত কথা বলেন তো আমরা চোখের দেখতে পাচ্ছি না। আর এইখানে আমেরিকা আসলে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে তাতে আপনি তো ওই চুক্তির আন্ডারে এখন এই যে বিদ্যুৎ ক্রাইসিসে এলএনজি টার্মিনাল আরও বেশি বাড়ানো, ওই ধারাবাহিকতা কিন্তু আবার অর্থ দেওয়ার জায়গাটা চলে যেতে হবে, আপনার অল্টারনেট নাই। এবং আমরা দূর থেকে যতটুকু বুঝি আমেরিকা তো ভারতকে বাদ দিয়ে কিছু করবে বলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সেই বিবেচনায় আমরা আমাদের স্বার্থ সংরক্ষণ করে যদি কতগুলো কৌশলী পদক্ষেপ না নেই, আমরা আরো বড় ধরনের কোনো সংকটে পড়ি কিনা। আমি অর্থনৈতিক সংকটটাই আগে মিন করছি, সেটা পড়লে তো জনগণ এটাকে টলারেট করবে না। সেই সংকটটা কিরকম হতে পারে, কেন হতে পারে? আমি খুব সহজে যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন আমরা একটা যখন এই ধরনের ক্রাইসিসগুলোতে পড়ি, তখন তো আমরা বিভিন্ন দেশের কাছে সহায়তার জায়গায় যাব, খুবই স্বাভাবিক। এটা চীন বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, অন্য দেশ বলেন, কিন্তু একটা বড় সহায়তার জায়গা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, অস্বীকার করার কোনো কারণ নেই। স্টিল ধরেন বিদ্যুৎ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের এই যে লোডশেডিং মিলাই টিলাই, যে তারা হার্ডলি, আমি দেখলাম গতকাল বোধহয় সকালে 10,000 মেগাওয়াট, তারপরে হার্ডলি 13,000 মেগাওয়াট করতেছে, এটা তো 16,000 17,000 করলে হয় না, তার মধ্যে তো ভারত থেকে 2,000 মেগাওয়াট আপনার আছে। আপনি তাহলে ইচ্ছা করে মানে এগুলো খেয়াল করতে হবে যে অতীত দিনে যে ঘটনাগুলো ঘটেছি আমাকে এগুলো বিবেচনা রাখতে হবে যে এটা আমাকে বড় ক্রাইসিসে ফেলে দিতে পারে। আমি যে ডিজেল চাওয়ার জায়গায় যাচ্ছি যখন গেলাম, মানে একেবারে আমি সাধারণ কথাটাই বলছি, আপনি যখন কাঁচা ব্রিজের জায়গায় যাচ্ছেন যে জনগণকে তার স্বার্থ উদ্ধারের জন্য লাগবে না এমন তো ভাবাটাই বোকামো আজকের দুনিয়াতে। এবং আমি কম পয়সা এবং দ্রুততম সময় যেখানে পাবো সেটা করতে হবে। অনেক সময় টাকা থাকলেও নাও পাওয়া যেতে পারে, কারণ মনে আছে না যে 11-11 সময় কিন্তু টাকা ছিল, ভারত অনেক কিছু বিক্রি বন্ধ করে দিয়েছিল, যার জন্য আপনি টাকা দিয়েও সবসময় পারবেন তা না। আমি বলছি যে জনস্বার্থের অনেকগুলো সমস্যার সমাধানের জন্য হলেও এটা দরকার। আরেকটা ক্রাইসিস, এটা তো বলতেই হয় যে ডিসেম্বরে তাদের সাথে আমাদের গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টা রয়েছে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিস্তার পানি, এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের অন্য যে সমস্যা, এই যে সীমান্ত কিলিং থেকে শুরু করে আরও যে সংকটের বিষয়গুলো আছে, তা আমি বলছি যে একটা তো বটেই, আমাদের এইখানে যারা একটা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তারা ওই দেশে আছে, তারা অবশ্যই আমরা ফেরত চাওয়া বা আইনগতভাবে যেগুলো সেটা চাই, কিন্তু এর বাইরে আর যে সমস্যাগুলো আছে এগুলো টোটালিটিতে না দেখে আমরা যদি একটা পয়েন্টে রাখি, ওই সংকটগুলো যে আরও দীর্ঘায়িত হয় তা তো জনগণের জীবনের কিন্তু প্রভাব পড়বে। আর আমরা তো এখনো পর্যন্ত এরকম সক্ষমতা অর্জন করতে পেরেছি বলে আমি দেখতে পাচ্ছি না যে না ওইটা করলেও কিছু আসে যায় না, আমরা সামলায় নেব। অনেক সময় এই সামলানোটা হয় কীভাবে, আমরা দুনিয়ার হয়তো কম দেশ আছে, কিউবা টিউবা বা দুই একটা দেশের কথা বলতে পারি, যারা জনগণকে যখন একত্রিত করতে পারে একটা জায়গায়, তখন হয়তো জনগণই এই ক্রাইসিসে ওকে আমি ক্রাইসিস মেনে নিয়ে আমি আমার ভূমিকা নেব। আমি এর কোনোটাই এখন দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। না, যেটা প্রিন্স বললেন যে আসলে উনি ওই কথাটাই বললেন যে সংকটের মধ্যেই আছি আমরা, নতুন সংকট সৃষ্টি হতে পারে, কিন্তু এর আগে আমাদের জাতীয় মানে বিশেষ করে জাতীয় ঐক্যের উপরে উনি জোর দিয়েছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এটা অনৈক্য বিরাজ করছে। এই পরিস্থিতিতে এইরকম একটা পরিস্থিতি মোকাবেলা করা কতটুকু মানে কি আর কি মানে সহায়ক হবে, আমি সেটাই বলছিলেন। এবং ওনার কথাতেই বলি যে আপনি একটা মানে আপনার মরিচ একটা সাধারণ বিষয়, এটা তো না খেলেও চলে তো। আচ্ছা,
এখন আমাদের জনগণ যদি এই এক পেঁয়াজ মানে মরিচের জন্য চিৎকার চেঁচামেচি করে যে এটা আমাকে বিদেশ থেকে আনতে হবে, সেইটুক ধাক্কা যদি সামাল দিতে না পারে, এবং আমাদের সরকার যদি জনগণকে সেটাও বুঝাতে না পারে যে মরিচটা তোমার এই কয়েকদিন না খেলেও চলে, একটু বেশিটা কম খেলেও চলে, তাহলে আপনি কিভাবে এক করবেন? আপনি ক্রাইসিস মোকাবেলা করবেন কিভাবে? আপনার যখন একটা সংকট আসে, সেটা প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, সেটা এই ধরনের কূটনৈতিক সংকটও হতে পারে, বা যে মানে অন্য কিছু হতে পারে। তো সেখানে তো আপনাকে কিছু না কিছু বহন করতে হবে। আপনার কিছু সাপ্লাই চেইন ব্রেক হবে, আপনার জ্বালানি তেলের দাম বাড়তে পারে, চালের দাম বাড়তে পারে, পেঁয়াজের দাম বাড়তে পারে। তাহলে আপনাকে সেগুলো ঐক্যবদ্ধ যদি করতে হন যে আমার এটা ন্যাশনাল ইন্টারেস্ট, তো মানুষকে তো বুঝাতে হবে, আগে সাথে তো নিতে হবে। কারণ আপনি যেই বড় প্রশ্নটা করেছেন সেটাই হচ্ছে মানে মূল বিষয়, যে মানুষ আসলে জানতে পারছে না যে কোথায় কি হচ্ছে বা কি হবে, যেটা জাতির মানে ধরেন জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। আপনার পার্বত্য চট্টগ্রামের কথাই ধরেন না কেন, এই যে রোহিঙ্গা ইস্যুটা তো আমাদের একটা বড় সমস্যা। 17 সাল শুধু না, 77 সাল থেকে আমরা এটা নিয়ে মানে মোকাবেলা করে আসছি। তো এতদিন ধরে একটা দেশ এটা মোকাবেলা করছে, এটা বাড়ছে প্রতিদিন, কিন্তু এখনো রোহিঙ্গা ঢুকছে, এখনো আবার আরেক এলাকা দিয়ে খুমিরা ঢুকছে, চীন প্রদেশের সাথে যেই আপনার সীমান্তটা আছে আমাদের। কিন্তু এটা নিয়ে কি আমাদের জাতীয় পর্যায়ের কোনো কি কনসেনসাস বা ডায়ালগ কি হয়? মানে কোথায় হয় না। আচ্ছা, কেউ বলে চীনের সাথে কথা বলবো, কেউ বলে আমি এটা কি এখানে যুদ্ধ করব, এখানে আমি মানে আপনার কি বলে গেরিলা পাঠাবো, মানে এই রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে। আচ্ছা, আপনি যদি পাঠানো, আপনার তো সেট একটা পলিসি লাগবে, আপনি কি করবেন, আপনার পাশে কে আছে, আপনি কোন কোন জায়গা থেকে অস্ত্র পাবেন। আর যদি ডায়ালগ করেন, তো ডায়ালগ করলে আপনি কোন কোন দেশকে সাথে রেখে আপনি চাপটা প্রয়োগ করবেন, এটা একটু কূটনৈতিক ম্যানুভার। আমাদের কিন্তু কিছুই নেই। আপনি দেখেন, আপনি শুধু কথার কথা বলে যাচ্ছি যে এখানে আমরা চীনে এখন বলছে 3 লাখ কত হাজার রোহিঙ্গাকে আমি ফেরত নিব, এই কথাটা বলা হচ্ছে। আগে বলেছিল অন্য মাধ্যমে শুনতেছি, অফিসিয়ালি তো জানি না এখন। যাই হোক, আগে একবার বলেছিল কি যে 2,81,000 রোহিঙ্গাকে নাকি মায়ানমার সরকার মানে তাদের নাগরিক হিসেবে স্বীকার করেছে। এখন আমাদের রোহিঙ্গা আছে 13 লাখের উপরে, মানে 14 লাখ হবে, প্রতিদিন বাড়ছে। আপনি যে এই 2.5 লাখ বলেন, 3 লাখ বলেন আপনি ফেরত দিবেন, আচ্ছা আপনি কিসের ভিত্তিতে দিবেন? ওখানে যাওয়ার পরে বাকি রোহিঙ্গাদেরকে কি, ওদের তো পরিচয় কনফার্ম করেনি, ওটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ওরা বলতে থাকবে যে আমি তো বাংলাদেশের লোক নিয়েছি। আচ্ছা, আপনি আবার পাঠাবেন কোথায়? ওখানে আরাকান আর্মি দ্বারা বেষ্টিত রাখাইন এলাকা, তাতমাদাও মানে মায়ানমারের সেনাবাহিনী ওখানে নিয়ন্ত্রণ নাই। তাহলে আপনি কার কাছে হস্তান্তর করবেন এগুলা? ওর তো নন স্টেট অ্যাক্টর। রোজ এখানে জাতীয় নিরাপত্তা যেখানে হুমকির মুখে, সেখানে আপনার পলিসিটা কি হবে? সেটাই তো আপনার ডায়ালগ হবে, সেটা তো সংসদে আলোচনা হবে, বা আপনার কোনো ওই যে সর্বদলীয় কমিটি থাকবে যেখানে বিশেষজ্ঞরাও থাকবেন, বিভিন্ন বিষয়ে এই ধরনের বিশেষজ্ঞরা থাকবেন। যেমন আপনার যদি খেয়াল থাকে যে মোরারজি দেশাই যখন ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, জেনারেল জিয়াউর রহমান তখন আমাদের গঙ্গা চুক্তি একটা করেছিলেন, দ্যাট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল যেটা হয়েছিল আমাদের সাথে, পানি চুক্তি। সেখানে কি বিএম মোহাম্মদ এটিকে উনি সাথে নেননি? পানি বিশেষজ্ঞ উনি নিয়েছেন তো। আচ্ছা, তারপরে আমি তো নিজে জাতীয় মানে ধরেন রণনীতি নিয়ে মানে আমার অনেকগুলো ইন্টারভিউ আছে, আমার বইও আছে মানে প্রতিরক্ষা নীতি নিয়ে। ডক্টর তালুকদার মনিরুজ্জামান একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, ওনাকে জেনারেল জিয়াউর রহমান ওনার কাছ থেকে কনসেপ্ট নিতেন যে আমার নিরাপত্তা প্রতিরক্ষা নীতিটা কিরকম হতে পারে, জননিরাপত্তাটা কিরকম হতে পারে, জনভিত্তিক নিরাপত্তাটা, এরকম অনেকের কাছ থেকে নিতেন। তা আমরা কি সেরকম কোনো কিছু লক্ষ্য করছি? আমরা তো লক্ষ্য করছি দৃশ্যমান না। এখন আমি জানি না আন্ডারহ্যান্ড কি হচ্ছে, সেটা আপনিও হয়তো জানেন না, আপনি এত সিনিয়র হওয়ার পরেও হয়তো জানেন না। যখন বলছেন তাহলে আমি তো আরো জানবো না। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে আমরা কিন্তু মানে এখানেই অন্য টকশোতে আমি বলেছি যে বাংলাদেশ কখনো সংঘাত নিজে তৈরি করেনি, কিন্তু আমরা কিন্তু সংঘাতের মধ্যে বসে আছি। সেই সংঘাতগুলো আমরা কন্টিনিউয়াস মোকাবেলা করছি। কি ধরনের সংঘাত? এই রোহিঙ্গা কনফ্লিক্ট আমরা মোকাবেলা করছি, জ্বালানি সংকট মোকাবেলা করছি, আমরা প্রাকৃতিক সংকট মোকাবেলা করছি, খাদ্য সংকট মোকাবেলা করছি, এখন আবার আমরা এসে ভূরাজনৈতিক সংকট মোকাবেলা করছি। এখন এতগুলি সংকট যখন আমরা নতুন করে উগ্রবাদের সৃষ্টি হয়, এটা তো আছেই আর কি। এটাই যে আমরা দেখছি তো গত 2 বছর থেকে এগুলো আমরা দেখছি যে হঠাৎ করে কবর থেকে মানুষের লাশ কি বলে তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে, এবং সরকার সেই সময় কোনো অ্যাকশনই নেয়নি, বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এটা বাংলাদেশি হিসেবে কখনো চিন্তাও করতে পারি না। এখন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য আপনার এ পর্যন্ত কি কার্যকরভাবে আপনি দেখেছেন যে কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে?
একটা বিষয়ে বলেন যে করা হয়েছে কিনা। আপনি যদি বোঝেন যে হ্যাঁ আমি বিশ্ব পরিবর্তিত হচ্ছে বা বড় শক্তিগুলো একটা গেম প্ল্যানের মধ্যে আছে, মালাক্কা স্টেট, বে অফ বেঙ্গল রিজিয়ন নিয়ে একটা খেলাধুলা হচ্ছে, তা আপনি তো মেনুভার করবেন সেভাবে। এখন মেনুভার করতে গিয়ে কি আপনি মানে গ্রামের মধ্যে যেভাবে হাডুডু খেলা হয় সেভাবে মেনুভার করবেন? ওয়েল, যাই হোক, প্রিন্স, এখন যাই হোক অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে সরকারের 6 মাস হয়ে গেল, কেমন চলে 6 মাস? না, এখন ছোট করে বললে 6 মাসে হয়তো আমরা প্রাইমারি, অনেকে বলতে পারে যে 6 মাস তো খুব একটা সময় না, সুতরাং হয়তো মূল্যায়নের সুযোগ আসে নাই। আমি সেটাকে অস্বীকার না করেও তার সাথে বরঞ্চ একটু যুক্ত করতে পারি যে ওনারা তো রেগুলার পরিস্থিতিতে আসেন নাই, তার জন্য সময় ঠিক আছে, সেটা নিয়ে কোশ্চেন আমার নাই। কিন্তু এই 6 মাসে যদি আপনি মাঠে যান, মানুষ কিন্তু প্রচণ্ড হতাশ। আমি সেইটা হচ্ছে প্রথমত দেখি। আমরা এখানে বসে যে আলাপ করলাম, আমি তাতে দেখি যে মানুষ সবচেয়ে তার ক্ষুব্ধতা যে কিছুই তো আমি পাচ্ছি না, আমার হলো না। তাতে যদি একেবারে ছোট ছোট করে বলে, এবার সরকারের অফিসিয়াল কথায় আসি, এটা নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, তারা যখন ক্ষমতা নেয় ফেব্রুয়ারিতেই অগ্রাধিকার ভিত্তিক 3টা কথা বললো। একটা হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য আর জ্বালানি। আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু আপনি বলতে পারবেন না। আমরা এই যে 15 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো দেখলাম, আর বলার দরকার নেই, মানে যেদিনই হোক। তারপরে যে উনি যেটা বললেন যে অতীত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি সেইটার মানে কি বলে কতকগুলো আইনি ব্যবস্থা না নিলে তো এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এখনো পর্যন্ত স্বস্তির জায়গায় আসেনি, পুলিশ সহ অন্যদের আনতে পারেনি। সবটা আসবে তা না, কিন্তু পথরেখা তো দেখতে চাই হয়তো। আর আপনি পরিসংখ্যান কিন্তু বলছে এই সময়কালে হত্যাকাণ্ড অনেক পরিমাণগুলো গত 6 মাসে, গত বছরের 6 মাস থেকে বেড়েছে। আমি দেখলাম অন্যান্য যারা গবেষক, আইন সালিশ কেন্দ্র সহ অন্যদের তথ্য, এই গণপিটুনি সহ এটা আছে। তাহলে সেটা হচ্ছে একটা বিষয় গেল। দ্বিতীয়ত দ্রব্যমূল্যটা কেউ অনেকেই হয়তো মনে করছেন যে খুব একটা বাড়েনি, কিন্তু বিষয় সেটা না। আপনি যদি অঙ্কের হিসাবে মিলান, মানুষের যেহেতু এই সময়কালে কলকারখানা বন্ধ, আগেই এই সময়কালে না, আগে থেকে অন্তর্বর্তীকালীন সময় বেকারত্ব বেড়েছে, মানুষের আয় কমে গেছে, সে অনুযায়ী কিন্তু মানুষ শান্তিতে নাই, ছোট করে বলে। তৃতীয় জ্বালানি, এইটা হচ্ছে আমি জানি না সরকার এখন পর্যন্ত এইটার, আমি খুবই ব্যক্তিগতভাবে কি বলবো যে ক্ষুব্ধ এবং মর্মাহত। শব্দটা এই জন্য বলছি কেন, একটু আপনার এই পয়েন্টে বলি, কারণ এখন এটা তো রেলিভেন্ট। এইটা বাদ দিয়ে আপনি সবটাই শেষ হয়ে যাবে। আমাদের বহু বড় বড় কারখানা বন্ধ তো হয়ে গেছে, উৎপাদন আমাদের ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী গড়ে 35% কমে গেছে। তার মানে তো ভয়াবহ চিত্র, এ তো বোঝাই যায় আর কি। কিন্তু যেটা আমি একটা না বলে পারছি না, মানে উদাহরণ একটা ছোট সময়ের জন্য বলি। আমি দেখলাম যিনি জ্বালানি মন্ত্রী, তিনি, ওনার সাথে আগেও আমাদের কথা হয়েছিল, এবার আন্দোলন সংগ্রাম হয়তো কথা হয়েছিল, এবং উনি ক্ষমতা মানে মন্ত্রী হওয়ার 2-3 দিন পর একজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে অতীত দিনে যে সংকটগুলো হয়েছে, যে রাষ্ট্রীয় খাত সেটার কর্তৃত্ব না রেখে ব্যক্তি খাত সংকট তৈরি করা হয়েছিল, যার জন্য এই ঘটনাগুলো, এটা কিন্তু উনি কংক্রিট বলেছিলেন যে ওনার ইচ্ছা যে 65 ওইখানে থাকবে, 35 থাকবে, কিন্তু উল্টে গেছে। কিন্তু আমি এই যে গত আপনি কয়েকদিনে যদি একটু তাকান, দেখলাম যে সভা সমাবেশ সেমিনার, আমি দেখছি নতুন করে ওই সেই আগের যে আওয়ামী লীগ সরকারের সময় যে আইডিয়াগুলো ছিল অবিকল, তার বাইরে নতুন কিছু কিন্তু দেখতে পারি না। আমি চ্যালেঞ্জ করে অন্তপক্ষে বলতে পারি, কাগজে কলমের জায়গায় আপনি কিন্তু দেখবেন না। এই জায়গায় ওনারা যতই এলএনজি টার্মিনাল অনেক বেশি নির্মাণের জন্য যেমন উৎসাহী হচ্ছেন, তার মধ্যে আমদানি নির্ভরতার জায়গায় যাচ্ছেন, তত বেশি ভোলার গ্যাস আরও কিভাবে আনা যায় এবং আমাদের যে গ্যাস ক্ষেত্র আছে সেইখান থেকে তুলে কিভাবে করা যায়, সেই জায়গাগুলো অ্যাটেনশন দেখছি না। বরঞ্চ নতুন নতুন করে নানা ধরনের ব্যবসায়ী, এমনকি ওই যে সৌর প্রজেক্ট ব্যবসায়ী, আপনি যদি বলেন নতুন করে কয়লা ব্যবসায়ী, নতুন করে এলএনজি ব্যবসায়ী, তাদেরই প্রাধান্য এবং ব্যবসায়ীদের প্রাধান্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, দরকার যে নাই আমি তা বলছি না, ইমিডিয়েট সংকট মোকাবেলার জন্য তার কাজ করুক, সেটা নিয়ে আপত্তি নাই। কিন্তু আপনি অনিবার্যভাবে একটা সময় আমাদের এখন 28,000 থেকে 32,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কি বলে কারখানা তৈরি কিন্তু করতে পারছি না। তো এই সরকারও যদি ওরকম একটা জায়গায় যায়, তাহলে আমি তো দেখি যদি ইমিডিয়েট হয়তো অল্প কিছুদিন পরে আপনি ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেন, দেখবেন বেশি টাকা দিতে হবে, দাম টাম বেড়ে যাবে, আপনি কিছু ক্রাইসিস মিটাইতে পারবেন। কিন্তু ইন লং টার্ম যেটা বিএনপির 31 দফায় যেটা ছিল, সেইটাও সে রক্ষা না করতে পারবে না, নতুন ধরনের একটা সংকট তৈরি করবে। দোস্ত, আপনি জানেন যেটা এই বিশেষ করে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা এবং আরেকটা সমস্যার কথা তিনি বলছেন, তো
এই সমস্যাগুলোর মধ্যে আমরা ছিলাম, থাকবো। কারণ এটা তো সবসময় এটা চলমান সমস্যা থাকে, কিন্তু এটার দিক নির্দেশনাটা কি, মানে এটা কিভাবে এই সমস্যার সমাধান হবে, আমরা কি পাবো? মানুষ তো অঙ্ক মিলায় স্বাভাবিকভাবে, সেই অঙ্ক মেলালে আপনার দিনের শেষে আপনাকে একটা রেজাল্ট তো দিতে হবে। আপনি মানে আমরা কি দেখতে পাচ্ছি সামনে? না, দ্রব্যমূল্য বাড়তে পারে, জ্বালানি তেলের মূল্য বাড়তে পারে, আমরা মানুষ মেনে নিতে পারে, তার কারণ একটা যুদ্ধ শুরু হয়েছে, সেখানে খারাপ অবস্থা, আপনার ঠিকমতো তেল আসতে পারছে না। কাতার থেকে আমরা এলএনজি আনতাম, সেই এলএনজি আসতে পারছে না, আমাদেরকে স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। ঠিক আছে, এর জন্য অনেক কিছু হচ্ছে, আমাদের সার প্রোডাকশন ব্যাহত হচ্ছে, 5টার মধ্যে মনে হয় 4টা সার কারখানা বন্ধ। হ্যাঁ, এখন আমাদেরকে সার কোথা থেকে আমরা আনবো? কাতার থেকে আমরা আবার সার আনতাম, কারণ কাতার হচ্ছে মার্কিন গ্রেডের সারগুলা বানায়, যেগুলো আমাদের ভূমির জন্য সবচেয়ে কার্যকর। তা আমরা সেগুলো না পেরে হয়তো কিছু রাশিয়ার কাছ থেকে এনেছি, সেগুলো ঠিক মতো কাজ করছে না। তো এখন এগুলো থাকবে, এগুলো তো মানে আপনাকে মেনে নিতে হবে, কিন্তু কথাটা হচ্ছে আপনাকে তো মানুষকে বলতে হবে যে এই কারণে আমার এই দ্রব্যমূল্যটা বাড়ছে, আমি এই পরিমাণ তেল আনতে পারছি, এই পরিমাণ তেল আনতে পারছি না, আমি সার এখান থেকে আনতে পারছি না, এখান থেকে আমাকে আনতে হচ্ছে। সুতরাং এখানে কৃষি পণ্যের দাম বাড়বে, এখানে অন্যান্য জিনিসের দাম বাড়বে। এই জিনিসগুলো তো ক্যাটাগরিক্যালি মানুষকে জানাতে হয়, এবং যারা মানে নির্বাচিত সরকার থাকে তাদের কাজ কি? একটা স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক সরকারের থেকে একটা নির্বাচিত সরকারের পার্থক্য তো এগুলোই, যে জনগণের সাথে আপনার যোগাযোগটা সব সময় থাকে, জনগণকে এই জিনিসগুলোকে বলা এবং সেগুলোকে অবহিত রাখা, এবং সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার পরামর্শ নেওয়া, সেভাবে ব্যবস্থা নেওয়া। তাই তো এখন আপনি যদি দেখেন যে বাংলাদেশে আপনি বলছেন যে আপনি বিনিয়োগ আনবেন, বাংলাদেশ বিনিয়োগ এই করবে সেই করবে, এরকম বহু কথা আমরা শুনছি, প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। এখন আপনি বিনিয়োগ আসতে গেলে কি লাগে একটা দেশে? নিরাপত্তাটা আগে ঠিক করতে হয়, যে আমার নিরাপত্তা ব্যবস্থা, ওই যে রুহিন ভাই যেটা বলছিলেন যে আমার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, এখানে বোমা ফুটবে কিনা। জাতিসংঘ অলরেডি ওই যে আল কায়দার ব্যাপারে একটা ওয়ার্নিং দিয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটাকে তারা গুরুত্বের সাথে নিচ্ছেন না, কিন্তু গুরুত্বের সাথে নেন বা না নেন, তো জাতিসংঘ বলেছে। যেমন জাতিসংঘ শেখ হাসিনার ব্যাপারে বলেছে 1400 মানুষ হত্যা করেছে, তো সুতরাং আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। এখন আপনি তাহলে নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক করতে হবে, তো নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক করবে কে? পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এসবি, এরাই তো। আচ্ছা, 2024 সালের 5 আগস্টের পর এদেরকে ঠিক করার জন্য আমি শুধু এই সরকার না, আগে কি করা হয়েছে, কিছু করা হয়েছে কিনা আমাকে বলে। আপনি বলছেন যে এরা তো আগের এরা এই অপরাধী ছিল, গুম খুম করতো, আচ্ছা ঠিক আছে, তা আপনি এখন না কিছু বাদ দিচ্ছেন, কিন্তু এর মধ্যে তো আপনাকে লোক নিতে হবে, রিফর্ম করতে হবে, এগুলাকে ঠিকভাবে সাজাতে হবে। আপনার র্যাবের ব্যবস্থাপনা ভেঙে গেছে, ঠিক আছে, আপনি নতুন একটা প্রতিষ্ঠান বানাবেন, তার মোডাস অপারেন্ডি কি হবে, সে কিভাবে এই আইন শৃঙ্খলাগুলো নিয়ন্ত্রণ করবে, এই পর্যন্ত কি আমরা জানি? আমরা তো জানি না। তাহলে এই বিদেশিরাও তাহলে জানে না, যারা বিনিয়োগ করবে তারা জানে না, তারা শিওর না যে এখানে এসে সে কী করবে। 2 নম্বর হচ্ছে আপনার অবকাঠামো। আপনি যেভাবে ব্যাটারি চালিত রিক্সা এবং হকার বেড়েছে বাংলাদেশে, যে ব্যাটারি চালিত রিক্সায় আমাদের কি আপনার 3 লক্ষ কোটি ওয়াট খেয়ে ফেলছে, তাহলে এখানে কোন বিনিয়োগকারী এরকম মানে ট্রাফিক বিশৃঙ্খলা যেই দেশে আছে, যে আপনার মহাসড়কের উপরে ব্যাটারি চালিত রিক্সা উল্টাভাবে চলে, বা রাজধানী শহরের অবস্থা এরকম হয়, এই অফিসের নিচে নামলেই আপনি পান্থপথ সোনারগাঁও হোটেলের সামনে দেখবেন কি বিশৃঙ্খলা। সেখানে কি একটা বিনিয়োগকারী আসবে? 6 মাসে কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি বলছেন এআই বসিয়েছেন, এআই দিয়ে আপনি শুধু গাড়ি ধরতে পারবেন, আপনি এদের কোনো রেজিস্ট্রেশন আছে, কিছু আছে? আচ্ছা, এদেরকে আপনি তাহলে কৃষি ব্যবস্থাপনা তো দুর্বল হয়ে গেছে, গ্রাম থেকে সব চলে আসছে এখানে, এখন তাহলে আমাদের কৃষিখাত দুর্বল হয়ে যাচ্ছে, যে কাঁচামরিচও বিদেশ থেকে আনতে হয়, তাহলে এরা এসে এখানে বসে গেছে, তাহলে আপনি কৃষি ব্যবস্থাপনাকে ক্ষতি করছেন, সেটার কোনো কথা নেই। হ্যাঁ, এখন আপনি পিঙ্ক বাস নামাচ্ছেন, পিঙ্ক বাসগুলো চলবে কেমনে? ব্যাটারি চালিত লাখ লাখ রিক্সার মধ্য দিয়ে সাঁতরিয়ে চলবে? আচ্ছা হ্যাঁ, আপনি মানে কোনটার আগে কি করছেন আমি সেটাই বলছি। তারপরে আসেন আপনার জ্বালানি নিরাপত্তা, সবচেয়ে বড় জিনিস, যে আমাদের দেশ যেহেতু জ্বালানি ডিপেন্ডেন্ট, এখন বলা হচ্ছে যে আমরা কয়লা আবার তুলবো, আমাদের ওই যে আপনার ফুলবাড়ি কয়লা খনি থেকে কয়লা তুলবো, আমাদের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে তুলবো। এটা ব্যাহত হয়েছে, যে কোনো কারণে আগে ব্যাহত হয়েছে। আরেকটা জিনিস, আমাদের অবশ্য সরকারের দোষ নেই, আপনার বিগত সরকারের সময় ভারতীয় একটি কোম্পানিকে, ওএনজিসিকে, আমাদের সমুদ্র সীমায় তেল গ্যাস আহরণের জন্য মানে দেয়া হয়েছিল, তারা কিছুই করেনি, তারা চলে গেছে। তখন কিন্তু আমেরিকান কোম্পানি শেভরনকে এখান থেকে চলে যেতে হয়েছিল। তা আপনি স্বীকার করেন আর না করেন,
তেল বা গ্যাস আহরণের ক্ষেত্রে বেস্ট টেকনোলজি এবং ভালো কাজ করে এই আমেরিকান কোম্পানি। তো ওরাই অন্য দেশকে এগুলো তুলে দেয় এবং সেভাবে করে। এখন আবার ওরা এসছে, তো এটা তুলে আপনার পাইপলাইনে দিতে বা অন্যান্য ব্যবস্থা নিতে আপনাকে সময় লাগবে। আমি সব কিছুই মানছি, আমি বলছি যে কমিউনিকেশন গ্যাপ। আমি বলছি যে আপনি আমাকে জানতে দিচ্ছেন না যে আচ্ছা আপনি একবার বলছেন যে ব্যাটারি চালিত রিক্সা আপনি সোলার পাওয়ার দিয়ে চার্জ দিতে হবে, তাহলে সোলার পাওয়ার দিয়ে চার্জ দিলে তার মানে এরা থাকবে? কিন্তু তাদের রাইখেই আপনি বলতেছেন। আচ্ছা তাহলে এরা থাকলে আপনি ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারবেন? আপনি বাংলা রাজধানীর ট্রাফিক সিস্টেম, চট্টগ্রামের ট্রাফিক সিস্টেম ঠিক না করলে বিনিয়োগকারীরা এখানে আসবে? আসবে তো না। বিনিয়োগের কতগুলো শর্ত থাকে, সেগুলো নাই। আপনি অর্থনৈতিক নিরাপত্তা, ব্যাংকিং সিস্টেম, আপনি এখনো গিয়ে এইখানে গতকালকের রিপোর্ট যে উদ্বৃত্ত আমাদের মানে ব্যবসায়ীরা লোন নিচ্ছে না কোনো ব্যবসা করার জন্য। তার কারণ আপনি একটা ছোট ব্যবসায়ীর কথা চিন্তা করেন যে ট্রেড লাইসেন্স করে, যে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, আপনার বিদ্যুৎ বিল দেয়, আপনি তার দোকানের ঠিক সামনে একজন বসে যাচ্ছে রিচার্জেবল লাইট নিয়ে ভ্যানের উপরে, তার কিছুই দিতে হয় না। তো সে বেচারা কি লাভ করবে আর কি ব্যবসা করবে? সে কি জন্য লোন নিবে? আপনি পোশাক রপ্তানির ক্ষেত্রে বলেন, আমরা অলরেডি মনে হয় কিছুটা পিছিয়েছি পোশাক রপ্তানিতে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের থেকে পোশাক রপ্তানি নেওয়া বাড়িয়েছে। কিন্তু এভাবে আমরা এই যে বিভিন্ন কলকারখানায় সমস্যা সৃষ্টি হচ্ছে গ্যাসের জন্য, ওদের আপনার শিপমেন্ট ব্যাহত হচ্ছে। আপনার একটা ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কতক্ষণ লাগে? শিপমেন্টের সময় অনেক সময় মিস করে। এগুলো তো আমরা দেখছি না, কিছু বলছিও না। আমরা দেখছি না, বলছি না, তার মানে এবং আমরা কেউ জানিও না। আমরা জানি না, আমরা জানবো কবে? একটা হচ্ছে যে ওনার কথা দিয়ে বলতে হয় দেখছি না, জানছি না ঠিক, কিন্তু বাস্তব ঘটনায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে। তাহলে ওই যে জানবো কবে, আমি মনে করি যে যদি সরকার এরকম মনে করে যে ক্ষুব্ধ মানুষের আচরণ হোক, তাহলে আমার কানে পানি যাবে, তখন কিন্তু আর সময় থাকবে না। তা সেটা আমরা প্রত্যাশা করি না। আমার কথাটা তুললাম এই জন্য, এটা মোটেই প্রত্যাশা করি না, কারণ মাত্র 6 মাস। কিন্তু আমরা মনে করি যে সরকারের অনেক বিষয় এখন আরও বেশি, মানে প্রতিটি ঘটনায় জনগণের সাথে এবং বিভিন্ন যারা স্টেক হোল্ডার বলে যেটা বলে তাদের সাথে কথাবার্তা বলেই বিকল্প পথের অনুসন্ধান করা দরকার। কারণ আমরা তো সংকটের মধ্যে আছি, সেটা উত্তরণ ঘটাইতে পারিনি। ঠিক আছে, সরকার বলতে পারে যে আমার তো দম নিতে হবে, তো দম নিতে আর কত সময়, বা দম নিয়ে যাচ্ছে কোথায়? সবটা করবে বলি না, যে কথাটা আমরা বারবার বলছি। আপনি একটু আগে বললেন যে আমরা তো পথরেখা দেখতে চাই, কালকেই সমাধান হবে এমনটি আশা করছি না, কিন্তু সেই পথরেখাটা দেখতে চাই। ধরেন তারা হয়তো যদি মনে করে থাকে যে পপুলিস্টিক পজিশন নিলাম, যেমন এটা তো কারেক্ট, ধরেন সরকার আসার পরে যে আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজের সিম্পল জীবন বা অন্য কাজের মধ্যে দিয়ে যেটা করছে তার তো একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা সর্বত্র অনুসরণ হচ্ছে কিনা একটা দেখার ব্যাপার। একটা হচ্ছে এই পার্লামেন্ট নির্বাচিত হওয়ার পরে তারা ডিসাইড করলো যে আমরা ওই যে শুল্কমুক্ত গাড়ি নেব না, প্লট নেব না, পজিটিভ। তাহলে এই ধরনের যে পজিটিভ জায়গাগুলো আছে, সেটা কিন্তু মানুষ শেষ বেলায় এইটাকে আর মনে রাখবে না যদি তার জীবনের সংকটের বড় হয়। সেই জায়গাটিতে আমরা যে কথাটা বলি বামপন্থীদের পক্ষ থেকে, আসলে তো কতকগুলো জায়গায় ব্যবস্থাটা বদল করতে হবে। সেই ব্যবস্থা বদল হয়তো এই সরকারের সবটার সাথে আমাদের মিলবে না, না মিলুক, কিন্তু কতকগুলো কমন জায়গায় কিন্তু আলোচনা করলে বেরোবে। সেই জায়গায় তারা প্রকৃত পদক্ষেপ নিচ্ছে কিনা, যেমন ধরেন এখানে রুশ ভাইয়ের অনেক গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলি যে আমাদের কৃষি ব্যবস্থা, যেটা কিন্তু একমাত্র আমাদের দেশ এটা বাঁচায় রাখতে পারে কোথায়। কারণ এই কৃষকদের যেই কথাটা বলি, এটা আমার ধারণা আপনারা আমার থেকে আরও ভালো বলতে পারবেন, যে কৃষক দাম না পাইলেও তিনি উৎপাদন করেন, ঠিক রাখছে বলে আমরা অনেক ক্রাইসিস কিন্তু অনুভব করতে পারি না। তাহলে এই জায়গায় তাদের দেখেন এই সরকার একটা অনেক বড় কাজ, এটা না বললেই নয়, যেমন এই যে কি 10 লক্ষ কৃষকের 10,000 টাকা শুল্কমুক্ত ঋণ পরিশোধ করলো, কিন্তু দেখেন এর সাপোর্টে তাহলে ওই কৃষক যাতে আরও কম মূল্যে তার উৎপাদন যে পণ্য তার খরচ কম হয়, সেই জন্য তার সুবিধা দরকার। আরেকটা কথা দরকার, এটাও বেশ আগেই দেখলাম যে কোন গ্রামে কোন টেলিভিশন সাংবাদিক গেছে, তার লুঙ্গি পরে একজন খুব ক্ষুব্ধ আচরণ করছে, দাম বেশি চেয়েছে। তো বলে দাম বেশি চাবো না, আপনারা আমি দাম বেশি চাইলে কথা বলেন, কিন্তু আবার সাবান সোডা যে কিনতে হয় ওর দাম বাড়ে কই সেটা তো বলেন না। তাহলে খেয়াল করতে হবে কৃষকের তো আজকে তার ধান এগুলো বেচে তো এগুলো কিনতে হবে, তো সেই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি না তার যে উৎপাদিত পণ্য। ওই যে বললেন দেখেন পেঁয়াজ সংকট কিন্তু দূর হয়ে গেছে, কিন্তু নতুন সংকট হয়েছে, পেঁয়াজ যখন ওঠে সে দাম পাচ্ছে না। তাহলে সরকারকে তো এখানে সাবসিডাইজ করতে হবে, তার লাভজনক মূল্যে কিনে কম দামে অন্য জায়গায় দিতে হবে। এইটা যদি অল্টারনেট না হয়, তাহলে এই যে কৃষকের
এত হাজার কোটি টাকার উপরে যে ঋণ মওকুফ করা হলো, এই লং টার্ম সেটা কিন্তু আর সেই খুব benefit-টা সফল পাবে হবে না। না। তা আমি বলছি এরকম তাদের মাথা পিছু প্রত্যেকটা আয় কত ক্ষেত্রে- বছরে জানেন? 33,000 টাকা একটা সাধারণ কৃষক। সেই না বলছি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই রকমের অল্টারনেট ধরে ধরে যদি না গায়, তাহলে কিন্তু যে প্রত্যাশা মানুষ করে বা সরকারের কেউ কেউ যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বা যে কথাগুলো বলছে, তাদের যতই ভালো আকাঙ্ক্ষা থাকুক, মানুষ কিন্তু স্বস্তি পাবে না। অনেক ধন্যবাদ। রুশদ, বাংলাদেশ আসলে কোন পথে? বাংলাদেশ কোন পথে যারা চালাচ্ছেন তারা জানেন। না, আর আমরা কি দেখছি? আমি দেখি, আমরা কি দেখছি? না, আমি দেখি যে মানে খুশবন্ত সিং একটি কথা বলতেন, ভারতীয় বিখ্যাত সাহিত্যিক খুশবন্ত সিং। তিনি তো খুব স্যাটায়ার করে কথা বলতেন। তিনি বলতেন একটা দেশকে চেনা যায় তিনটা দিক দিয়ে। যে একটা হচ্ছে তার বিমানবন্দরে নেমে তার ব্যবস্থাপনা দেখে, দ্বিতীয় হচ্ছে তার ট্রাফিক ব্যবস্থাপনা দেখে, আর তৃতীয় হচ্ছে তার রেড লাইট এরিয়া দেখে। এমন ওটার বাংলাটা আমি বললাম না। তা এখন উনি হাস্যরস করে জি বলতেন। জি প্লিজ। তা এখন বাংলাদেশের আপনি কেউ যদি ঢাকার বিমানবন্দরে নামার পর থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত আসতে চায় কোনো বিনিয়োগকারী, তাহলে আমার মনে হয় উনি পরদিনই তারপরে চলে যাবেন। যাচ্ছেও তাই। হ্যাঁ, মানে কারো যদি আবার বলা হয় যে না, তার গার্মেন্টস ফ্যাক্টরিটা তার শিপমেন্ট দেখার জন্য একটুখানি গাজীপুরে যেতে হবে, হয় তাকে হেলিকপ্টারে যেতে হবে, আর না হলে তাকে যদি গাড়ি দিয়ে আপনি নিয়ে যান, সেটা মার্সিডিজ বেঞ্জ হোক আর বিএমডাব্লিউ হোক, উনি এখান থেকে যেতে যেতেই অর্ধেক পথে বলবেন যে আমাকে এয়ারপোর্টে দিয়ে যাও, আমি এখান থেকে সুন্দর করে চলে যাই। তো এটাই হচ্ছে ব্যবস্থা। আমি সম্প্রতি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। তো গ্রামের বাড়ি গিয়ে আমি খুব অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা আগে আমি গ্রামে দেখিনি। গ্রামের মানে ধান খেতে ধান কাটছে কৃষকের স্ত্রী, তার মেয়ে, তার কন্যারা, একজন দুজন না। হ্যাঁ, আমার চাচাতো ভাইয়ের যে বেশ কিছু জমি আছে, তার সেগুলো তো আপনার সে শ্রমিক পাচ্ছে না, মানে তখন সেই সময়টাতে মানে ধান কাটা শ্রমিক পাচ্ছে না। কেন? এই শ্রমিকগুলো কোথায় গেল? এই শ্রমিকগুলো আপনার চলে আসছে ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরে এসে একটা ভ্যান নিয়ে বসে যাচ্ছে রাস্তার পাশে, বা একটা রিক্সা নিয়ে বসে যাচ্ছে, এবং সেখানে তার ইনকাম বাড়ছে, এবং গ্রামের থেকে আপনার কৃষি উৎপাদন কমছে, সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে, তার জীবনটাও ভালো যাচ্ছে না, এখানে বস্তিতে থাকতে হচ্ছে। কিন্তু এখানে সার্বিক সমস্ত কিছুর উপরে আমাদের চাপ পড়ছে। দিনে 800 মেগাওয়াটের উপর বিদ্যুৎ চলে যাচ্ছে আমার, শুধুমাত্র এই চুরি যাচ্ছে। আমরা তো বিদ্যুতের ব্যাপারে বলছি, চুরি যাচ্ছে। এই রিক্সার পিছনে। এখন আপনি যদি বলবেন যে তাহলে এরা যাবে কোথায়, তো এরা তো 2-3 বছর আগে কোথাও না কোথাও ছিল। এদের কি কোনো লাইসেন্স লাগে কি না, কিছুই তো লাগে না, আপনি এসে জাস্ট বসে যাচ্ছে। আপনি গত পরশুদিনের ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্ট হচ্ছে যে দিনে ঢাকাতে তৈরি হচ্ছে 3000 ব্যাটারি চালিত রিক্সা। আচ্ছা, 3000 ব্যাটারি চালিত রিক্সা আপনি ঢাকা শহরে 2 কোটি রিক্সা নামান, তাতে তো দেশের উপকার হবে না। কৃষি তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মাছের খামার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি গিয়ে দেখেন ওদের শ্রমিকরা এখানে চলে আসছে, কারণ গ্রামের মধ্যে সে একটু কম টাকা পাবে, সে চলে আসছে ঢাকায়। আচ্ছা, তারপরে আবার আরো জিনিস দেখেন কি করছে। আপনি বলছেন এই ক্ষেত্রে আপনার সাজেশন কি? আপনি এদেরকে গ্রামমুখী করেন, আপনি তাদেরকে নিয়ে যেতে সাবসিডি দেন, তাহলে তো আপনি বন্ধ তো করতে টাকা হবে। নষ্ট তাহলে তো করছেন। বন্ধ করতে হবে। হ্যাঁ, এই সমস্ত অবশ্যই। আপনি যে খাল কাটছেন বা বিভিন্ন প্রজেক্ট করছেন, বা আপনি যদি খেয়াল থাকে আগেও আমাদের দেশে এগুলো করা হয়েছে, যে গ্রামের মধ্যে আপনার ওই যে মাছ চাষের খামার, মুরগির খামার, এগুলো কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে কিন্তু যুবকদেরকে অনেকদেরকে মানে উদ্বুদ্ধ করা হয়েছে এগুলা মানে চালানোর জন্য। হ্যাঁ, অনেক কিছু হয়তো লস করেছে, আমরা তো লস অনেক ক্ষেত্রেই করি, রাষ্ট্র তো অনেক টাকাই অনেক জায়গায় অপচয় করে, অনেক কিছু হয় সেখানে। কিন্তু এই লোকগুলোকে তো আমরা এনগেজ করতে পারি, কাজের বিনিময়ে খাদ্য, কাবি খা যেটা করা হয়েছিল। মানুষকে আপনি একটা জিনিস অনুদান দিবেন বা ভিক্ষের মতো কিছু দিবেন, সেখানে মানুষের ডিগনিটি নষ্ট হয়, মানুষটার কর্মক্ষমতা হারিয়ে যায় এবং সে আর কিছু করতে চায় না। আরেকটা বড় জিনিস আমাদের দেশে দেখা যায় যে আমরা এলাকার উন্নয়নের নামে, সস্তা উন্নয়নের নামে শুধু ডিগ্রি কলেজ তৈরি করি। এখন সেখান থেকে ডিগ্রি পাস করে গ্রামের ছেলে পেলে, তারা ডিগ্রি পাস করে তখন আর সে কৃষি কাজ করতে চায় না, তারপরে কোনো চাকরিও পায় না, ধরেন ঘুষ টুস দিয়ে মানে সরকারি চাকরিও পায় না, তদবির করে কয়জনকে চাকরি দিবেন আপনি? তারপরে তারা শহরে আসে, এসে এই যে এরকম অবস্থার মধ্যে পড়ে। তাহলে আপনি ভোকেশনাল ট্রেনিং বাড়াচ্ছেন না কেন আমাদের বিদেশে পাঠানোর জন্য? আমরা তাহলে আমাদের রেমিটেন্সও বাড়তো। এখন এগুলো তো আপনি একদিনের সমাধান না, আমি মানি, কিন্তু প্রায়োরিটি তো এগুলো হতে হবে। 1 কোটি শুধু শিক্ষিত বেকার আছে, এটা আমাদের রিপোর্ট। তো শিক্ষিত বেকার আপনি 1 কোটি রেখে আপনি এদের আপনি কিভাবে কোন দিক দিয়ে কি করবেন?
আপনার এই লোকগুলাকে তো কিছু না কিছুর মধ্যে নিয়ে যেতে হবে। আপনার যদি বছরে $3 বিলিয়ন লস হয়, যে আপনি এদেরকে আপনি ঋণ দিবেন, আপনি এগুলো ফেরত পাবেন না বেশিরভাগ, বাট গেট দেম বিজি। অবশ্যই তাদেরকে যদি আপনি বিজি না করেন, ইয়াবা বাড়বে, সামাজিক অস্থিরতা বাড়বে। আপনি ওদেরকে যদি আপনি গ্রামে নিয়ে যেতে পারেন, কৃষিটা তো বাঁচলো, তাহলে তো আমার এই যে আবার শহরগুলো ঠিক হলো, আপনার বিনিয়োগটা তো বাড়লো। আপনি যদি এই বিদ্যুৎ চুরি কমাতে পারেন, জ্বালানি নিরাপত্তা দিতে পারেন, আমি অবশ্যই বিনিয়োগ পাবো। কিন্তু এগুলো পেতে গেলে আপনাকে সামনে শুধু স্বপ্ন দেখালে তো হবে না। আমরা তো স্বপ্ন 55 বছর ধরেই দেখছি, আমার প্রজন্ম তো দেখছে, আপনি তো দেখে আরো এসছেন, আমার পরের প্রজন্ম কি করবে? স্বপ্ন দেখবে, দেখতেই থাকবে, কারণ স্বপ্ন ভঙ্গ হবে বারবার। তারপরে কি হবে? তারপর কি হবে? তারপর কি হবে রহিম হোসেন প্রিন্স? না, আমরা তো স্বপ্নর বাস্তবায়ন চাই। স্বপ্ন ভঙ্গের একটা খারাপ অনেকগুলো বলা যায়, তার মধ্যে আমি তো এই সময়কালে যদি বলি মতি ভাই, আমার ধারণা আপনি আরো অবজারভেশন একটু করা দরকার। বিশেষ করে যে তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা ঘরের মানুষ মনে করতাম, তারা কিন্তু একটা আকাঙ্ক্ষা নিয়ে 24-এ ব্যাপকভাবে নামছিল। তারা যে হতাশ হয়ে যাচ্ছে ব্যাপকভাবে, তো সেই জায়গাটা কিভাবে উদ্ধার করবেন, সেইটা একটা জরুরি কর্তব্য, যেটা এখানে আলোচনার, আমি যদি এই ধারাবাহিকতার মধ্যে থাকি, অন্যদিকে না যাই। বেকারদের মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যাই তো বাড়ছে। শিক্ষাঙ্গন এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারলাম না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে যে নৈরাজ্যটা থাকলে এখনো পর্যন্ত সেইটা কিন্তু যথাযথভাবে হচ্ছে না। তা ফিরে যাওয়ার পরে তাকে তো ওই ধরনের স্বপ্ন এবং বাস্তবায়ন যাতে করতে পারে সেটা দেখাতে হবে, নাহলে তো আমরা আরেকটা সংকটে পড়বো। তো সেই জায়গাটা দরকার বলে মনে করি। তবে আমি যদি বলি যে দেখেন, এই এত সবের পরে এইবারের অনেক বিষয় আলাপ আলোচনা মানুষের মধ্যে গ্রামগঞ্জে অনেক সচেতনতা তৈরি করেছে। মানুষ যেটা ওই যে বললাম, হ্যাঁ অনেক সংকট হলে কিছু সহ্য যেমন করতে হবে, আবার সে দৃশ্যমানতা দেখতে চাইবে যে সরকার বা যারা ক্ষমতায় আছে তারা অন্ততপক্ষে কোনো 2 নম্বরই করছে না। মানে আমি পাবলিকের ভাষায় বললাম, 2 নম্বরের মধ্যে দুর্নীতি থেকে শুরু করে সব ধরনের বিষয় কিন্তু মানুষ যেটা বোঝে সেইটা বললাম। সেইটা থাকলে সে কিছুটা মেনে নিতে হয়তো বা রাজি হতে পারে। তাহলে সেইটার জন্যে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা তো নিশ্চিত করতে হবে, এবং সব কিছুতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেইটা না হলে বিশেষ করে এইবারের স্বপ্নভঙ্গে আরও সবচেয়ে আমাদের কাছে আরও ভীতিটা হচ্ছে, যেমন এই যে এখানে আলোচনা উঠলো, জাতিসংঘের রিপোর্ট যখন বলছে, এবং আমরা তো জানি এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে জেল থেকে পালাতক আসামি এবং অস্ত্র উদ্ধার তো হয়নি, তাহলে সরকার কেন অস্বীকার করছে? জাতিসংঘর তাহলে রিপোর্ট যেটা তার পক্ষে হবে সেটা স্বীকার করবো, অন্যটা জেল থেকে পালানো 166 জনের খোঁজ নাই। তো তাহলে বল, তাহলে সেই জায়গাগুলোতে, এবং আমরা তো এখন দেখছি আফগানিস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে আসছে, আপনি কেরানীগঞ্জ অন্য জায়গায় এগুলো তো আছে। এবং যারা কিন্তু আমরা জানি এই ধরনের একটা অস্বস্তিকর পরিবেশে তারা বেড়ে ওঠে, এবং এই যে ভূরাজনীতির কথা বললাম, দেশীয় এবং বিদেশি অপশক্তি এদেরকে কিন্তু আরো ব্যবহার করতে পারবে, করবেও তাই। সুতরাং আমাদের ভূরাজনৈতিক কারণে, যেটা একেবারে শুরুর আলোচনা আজকে যেটা এখানে শুরু হলো, রুশভাই করলেন, তাহলে ভূরাজনৈতিক কারণে দেশি বিদেশি অপশক্তি আমাদের দীর্ঘমেয়াদী একটা সংকটে যাতে না ফেলতে পারে, সেই জন্য আমি মনে করি সরকার তার আরও বেশি এখন থেকে দায়িত্বশীল আচরণ এবং সব ক্ষেত্রে স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই জরুরি কর্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র মেরামত শব্দটা কেমন লাগে আপনার কাছে? এটা তো অনেক আগে থেকেই শুনছি। মেরামত হইল না, এটা তো ওই যে ইয়াংরা বলা শুরু করেছিল রাষ্ট্র মেরামত। এখন এই মেরামত কতদিন চলবে, এবং এই ইয়াংরাও আস্তে আস্তে আবার বুড়ো হয়ে যাবে কতদিনে, হ্যাঁ সেটাও তো দেখতে হবে। আচ্ছা, শুনতে কেমন লাগে? শুনতে ভালো লাগে, কিন্তু রাষ্ট্র তো মেরামত হয় না। এখন বাংলাদেশের মতো রাষ্ট্র, এখন আমি কি বলবো, বাংলাদেশ স্বাধীন হলো ওইটাও দেখলাম, তারপরে 2টা রাষ্ট্রপতি হত্যা হলো, মানে সিপাহী জনতার বিপ্লব হলো, 90-এর গণ আন্দোলন হলো, কত কিছুই তো দেখলাম। তো আমরা যদি এখানে স্ট্রিম লাইনে না আনতে পারি, তো সেটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় আপনি কাকে দিবেন রুশদ? এই ব্যর্থতার দায় দিব, আপনি যদি বলেন যে মুক্তিযুদ্ধের মানে সেই সময়কার প্রজন্ম, এই ব্যর্থতার দায় তাদের সবচেয়ে বেশি। তার কারণ এত বড় একটা যুদ্ধের পর, স্বাধীনতা যুদ্ধের পর তারা যেভাবে দেশটাকে চালিয়ে যাওয়ার দরকার ছিল, বাংলাদেশের মানুষকে যেদিকে নিয়ে যাওয়ার দরকার ছিল, তারা সেটা করেননি। তারপরের দায় আমাদের প্রজন্মের, আমরা যারা 80-র দশক 70 দশকের প্রজন্ম, যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন, হ্যাঁ
তারা তো দায় এড়াতে পারবেন না। ওই তো আমি বলছি যে এই প্রজন্মগুলাই দেখেন, আমাদের জেনারেশনই তো আপনার এই যে বিগত সরকারের সময় সেক্রেটারি, বিভিন্ন জেনারেল, বিভিন্ন এইটা সেটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন। আমরা কি করেছি? আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কোনো কিছুই দিতে পারিনি। দুর্নীতি, ঘুষ, গুম, খুন, এ সমস্ত উদ্ভট আইডিয়া আমাদের দেশে মানে ইউটোপিয়ান চিন্তা ভাবনা, যে কেউ চিন্তা করে এই দেশ আফগান খিলা মানে কি ওই যে আফগানিস্তানের মতো হবে, কেউ চিন্তা করে এই দেশ উত্তর কোরিয়ার মতো হবে, কেউ চিন্তা করে এই দেশ আরেকটা মানে মঙ্গল গ্রহের মতো হবে। এই চিন্তা চলছে, চিন্তা থাকুক, দেখা যাক। ওই চিন্তা থাকতেই হবে, চিন্তা থাকা তো আবার ওই ধরনের চিন্তা চলছে, সুস্থ আবুল চলছে না। আপনাকে অনেক ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।